প্রতিশোধ শুধু শব্দটা শুনলেই কেমন যেন গায়ের রক্ত গরম হয়ে ওঠে, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই আগুনটাই আপনার কষ্ট করে জমানো টাকা পয়সা সব পুড়িয়ে ছাই করে দিতে পারে? আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে রিভেঞ্জ ট্রেডিংয়ের এই বিপজ্জনক খেলায় বাজারকে হারানোর জেদটা লাভ করার ইচ্ছাকেও ছাপিয়ে যায়। এই কথাটা জেমস কিমেলের। ভাবুন তো একবার, এখন তিনি ইয়েল স্কুল অফ মেডিসিনের একজন নামকরা মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু একসময় তার কিশোর বয়সে বছরের পর বছর ধরে চলা স্কুল বুলিংয়ের একটা শেষ দেখতে তিনি হাতে তুলে নিয়েছিলেন একটা লোড করা বন্দুক। গুলি চালানোর ঠিক আগের মুহূর্তে কে জানে কি হয়েছিল, তিনি থেমে যান। প্রতিশোধের সেই তীব্র নেশাটা তাকে কিন্তু প্রায় একজন খুনি বানিয়েই ফেলেছিল। এখন মনে প্রশ্ন আসতেই পারে, স্কুলের মাঠের সেই ভয়ঙ্কর রাগের সাথে শেয়ার বাজারের জটিল সব হিসেব নিকেশের কী সম্পর্ক থাকতে পারে? সম্পর্কটা আমরা যা ভাবছি তার চেয়েও অনেক গভীর। কারণ এই দুটো ঘটনার পেছনের চালিকা শক্তি কিন্তু একটাই, আমাদের মস্তিষ্ক। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। দেখুন, প্রতিশোধ নেওয়ার এই যে ইচ্ছা, এটা কিন্তু আজকের কোনো ব্যাপার না। এটা আমাদের ডিএনএতে গেঁথে থাকা একেবারে আদিম একটা প্রবৃত্তি, যা হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষদের টিকে থাকতে সাহায্য করে এসেছে। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। বিজ্ঞানীরা এফএমআরআই স্ক্যানের মাধ্যমে দেখেছেন যে যখন আমরা প্রতিশোধ নেওয়ার কথা ভাবি, ঠিক তখন আমাদের মস্তিষ্কের সেই অংশগুলোই সক্রিয় হয়ে ওঠে যেগুলো জুয়া খেলা বা অন্য কোনো নেশার সময় হয়। ব্রেনের রীতিমতো একটা ডোপামিন ফ্লাশ হয়, যেটা আমাদের একটা ক্ষণিকের টেম্পোরারি আনন্দের অনুভূতি দেয় আর বারবার সেই কাজটা করতে উস্কে দেয়। ঠিক এভাবেই কিন্তু প্রতিশোধ একটা নেশায় পরিণত হয়। তাহলে প্রতিশোধ আসলে কি করছে? এটা আসলে ডোপামিনের একটা হ্রাস দিয়ে আমাদের কষ্টটাকে কিছুক্ষণের জন্য শুধু ঢেকে রাখছে, ঠিক একটা সস্তা থ্রিলের মতো। অন্যদিকে নিজেকে কন্ট্রোল করা বা ক্ষমা করার যে অভ্যাস, সেটা মস্তিষ্কের ওই পেইন নেটওয়ার্কটাকেই বন্ধ করে দেয়। সোজা কথায় বলতে গেলে প্রতিশোধ হলো একটা সাময়িক স্বস্তি, আর শৃঙ্খলা হলো পার্মানেন্ট মুক্তি। আর আমাদের মস্তিষ্কের এই আদিম প্রবৃত্তিটা যখন ট্রেডিংয়ের জগতে ঢুকে পড়ে, তখনই সেটার নাম হয়ে যায় রিভেঞ্জ ট্রেডিং। সহজ ভাষায় যদি বলি, যখন কোনো ট্রেডার লস করার পর হতাশ হয়ে বাজার থেকে সেই টাকাটা উসুল করার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন সে আর অ্যানালাইসিস দিয়ে ভাবে না, তখন তাকে চালায় তার আবেগ। তার লক্ষ্য তখন আর লাভ করা থাকে না, লক্ষ্য একটাই, শোধ নেওয়া। আমাদের মস্তিষ্কের এই যে প্রাচীন দুর্বলতা, এটাকে পুঁজি করেই এখন মাঠে নেমেছে আধুনিক টেকনোলজি। আজকের দিনে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের প্রতিশোধ নেওয়ার এই ইচ্ছাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। লিডারবোর্ড, অ্যাচিভমেন্ট প্যাজ, পয়েন্ট, লেভেলস, এই শব্দগুলো শুনলে কিসের কথা মনে হয়? ভিডিও গেম, তাই না? একদম ঠিক। আধুনিক ট্রেডিং অ্যাপগুলো ঠিক এই গেমিফিকেশন কৌশলটাই ব্যবহার করে। এটা আমাদের ভেতরে থাকা প্রতিযোগিতা আর পুরস্কার জেতার যে ইচ্ছা, সেটাকে কাজে লাগায়। আর এর ফলে কি হয়? আমরা ঝুঁকির কথা ভুলে গিয়ে আরও বেশি বেশি ট্রেড করতে থাকি। ব্যাপারটা এতটাই সিরিয়াস যে বড় বড় নিয়ন্ত্রক সংস্থাও এখন এটা নিয়ে সতর্ক করছে। যেমন ধরুন, ইটালির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কনসব, তারা তো পরিষ্কার বলে দিয়েছে যে কিছু প্ল্যাটফর্ম ট্রেডিংকে একটা ফিন্যান্স ভিডিও গেমে পরিণত করেছে। আর যখন বিনিয়োগ আর খেলার মধ্যেকার এই সূক্ষ্মরেখাটা মুছে যায়, বিপদটা কিন্তু ঠিক তখনই শুরু হয়। তো এই গেমের মতো পরিবেশটা কিভাবে ট্রেডিংকে একটা ভয়ঙ্কর আসক্তিতে পরিণত করতে পারে? চলুন এর কিছু স্পষ্ট বিপদ সংকেত রেড ফ্ল্যাগ চিনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা এটাকে বলেন প্যাথোলজিক্যাল ট্রেডিং। এটা এমন একটা আচরণগত আসক্তি যেখানে একজন ট্রেডার ট্রেডিংয়ের উপর থেকে তার কন্ট্রোল পুরোপুরি হারিয়ে ফেলে। ট্রেড না করতে পারলে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, ঠিক যেমনটা কোনো মাদকাসক্ত মানুষের ক্ষেত্রে দেখা যায়। আর এর ফল ব্যক্তিগত আর পেশাগত জীবন দুটোই ভেঙে পড়তে শুরু করে। এই চক্রটা কিভাবে কাজ করে একটু দেখুন। প্রথমে একটা বড়সড় লোকসান হলো, সেখান থেকে জন্ম নিল রাগ আর আতঙ্ক। সেই আবেগের বশে আরও বড় ট্রেড করা হলো, স্টপ লসকে আর পাত্তাই দেওয়া হলো না। ফলাফল আরও বড় লোকসান। এবার জন্ম নিল হতাশা আর আত্মসন্দেহ, যা থেকে শুরু হলো ঘন ঘন ট্রেড করা, যেটাকে বলে ওভার ট্রেডিং। এই যে একটা নিম্নগামী সর্পিল চক্র, এতে একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু সবচেয়ে খারাপ খবরটার পরই তো আসে সবচেয়ে ভালো খবরটা। এই চক্র ভাঙা সম্ভব। এর জন্য প্রয়োজন শুধু সঠিক কিছু কৌশল আর ইস্পাত কঠিন মানসিক শৃঙ্খলা। চলুন তাহলে দেখে নিই একজন ডিসিপ্লিনড ট্রেডার কিভাবে নিজের কন্ট্রোলটা নিজের হাতেই রাখে। দেখুন, রিভেঞ্জ ট্রেডিংয়ের এই ফাঁদ থেকে বাঁচতে এই 5টা স্টেপ দারুণভাবে কাজ করে। প্রথমত, লস হলেই ট্রেডিং থেকে একটা বাধ্যতামূলক ব্রেক নিন। দ্বিতীয়ত, প্রতিদিন সর্বোচ্চ কতটা লস নেবেন তার একটা লিমিট ঠিক করে দিন এবং সেটা কঠোরভাবে মেনে চলুন।
তৃতীয়ত, একটা ডিটেইলড ট্রেডিং জার্নাল মেনটেন করুন। চতুর্থত, অটোমেটেড স্টপ লস ব্যবহার করুন। আর পঞ্চমত, একটা বা দুটো ট্রেডের রেজাল্টের দিকে না তাকিয়ে লং টার্ম পারফরম্যান্সের দিকে ফোকাস করুন। এর মধ্যে একটা নিয়ম তো বিশেষভাবে পাওয়ারফুল, 2 স্ট্রাইক রুল। নিয়মটা খুবই সিম্পল। পরপর দুটো ট্রেডে যদি আপনার লস হয়, সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দিন, ওই দিনের মতো ট্রেডিং শেষ। বিশ্বাস করুন, এই একটা ছোট্ট অভ্যাসই আপনাকে অনেক বড় বিপর্যয় থেকে বাঁচাতে পারে। একটা ট্রেডিং জার্নাল মানে কিন্তু শুধু লাভ লোকসানের হিসেব রাখা নয়, এটা আসলে আপনার মনকে বোঝার একটা আয়নার মতো। প্রত্যেকটা ট্রেডের পর লিখুন আপনার মানসিক অবস্থা ঠিক কেমন ছিল, রাগ, ভয় নাকি লোভ কাজ করছিল, আপনার শরীরে কোনো প্রভাব পড়ছিল, যেমন ধরুন হার্টবিট বেড়ে যাওয়া, কেন ট্রেডটা নিয়েছিলেন, আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো আপনি কি নিজের তৈরি করা প্ল্যানটা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। এই প্রশ্নগুলোই আপনাকে আপনার আবেগের ট্রিগার পয়েন্টগুলো চিনিয়ে দেবে। আর এখানেই কিন্তু একজন সাধারণ আর একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। একজন প্রফেশনাল ট্রেডার তার সাকসেসকে ফলাফল দিয়ে মাপেন না, মাপেন প্রক্রিয়া দিয়ে। যদি তিনি নিজের প্ল্যান কঠোরভাবে ফলো করে থাকেন, তাহলে সেই ট্রেডের লস হলেও তিনি সেটাকে একটা সাকসেসফুল এক্সিকিউশন হিসেবেই দেখেন। কারণ তারা ভালো করেই জানেন লং টার্মে প্রক্রিয়াটাই আসল, একটা ট্রেডের লাভ লোকসান নয়। তো শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করছি, সেটা কি আমাদের জন্য বিনিয়োগ করার একটা সুচিন্তিত টুল, নাকি এমন একটা ভিডিও গেম যেটা জেতার জন্য আমরা একেবারে মরিয়া হয়ে উঠেছি? এই উত্তরের মধ্যেই কিন্তু আপনার ট্রেডিংয়ের ভবিষ্যৎ লুকিয়ে আছে। উত্তরটা যদি সততার সাথে নিজেকে দেওয়া যায়, তাহলেই কিন্তু সঠিক পথে এগোনোর দিশা পাওয়া যাবে।